মাত্র এক ভিডিওতে মার্কেটিং দ্বিতীয় পত্রের অধ্যায় 2 বিপণন পরিবেশ একদম ক্লিয়ার। আজকের ক্লাসে আমরা মার্কেটিং দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 2 বিপণন পরিবেশ পড়াবো এবং সেই সাথে তোমাদেরকে গুরুত্বপূর্ণ সাজেশনও দিয়ে দিব। এই চ্যাপ্টারটা কিন্তু অন্যান্য চ্যাপ্টার থেকে তুলনামূলক অনেক ছোট। এখানে বেসিক্যালি আমরা দুই ধরনের পরিবেশ পড়ব, একটা হচ্ছে সামষ্টিক পরিবেশ, একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ। বিপণন পরিবেশের মধ্যে এই দুইটা উপাদানই আছে এবং এদের মধ্যে আরও কিছু ক্লাসিফিকেশন আছে যেখান থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ থাকে। সো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের লেসন। আমরা আগে প্রথমে দেখে নিব আমাদের এই চ্যাপ্টারে কি কি আছে। এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় খুবই কম। এই চ্যাপ্টারে আসলে পড়ার মতো জিনিস দুইটা, সেটা হচ্ছে একটা ব্যষ্টিক পরিবেশ এবং একটা সামষ্টিক পরিবেশ। এছাড়া আমরা জানবো হচ্ছে বিপণন পরিবেশ কি, বিপণন পরিবেশ বলতে কি বোঝায়, এরপর ব্যষ্টিক পরিবেশ অথবা যেটাকে আমরা বলে থাকি মাইক্রো এনভায়রনমেন্ট এবং ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ। এরপর দ্বিতীয়টা সামষ্টিক পরিবেশ অথবা যেটাকে আমরা বলে থাকি ম্যাক্রো এনভায়রনমেন্ট এবং এই ম্যাক্রো এনভায়রনমেন্টের উপাদানসমূহ। এবং ক্লাসের শুরুতেই বলে দেই তোমাদের কিন্তু এই দুইটা টপিক অর্থাৎ ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ আর সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ, এই দুইটা জায়গা থেকেই সৃজনশীলের ঘ প্রশ্ন হয়ে থাকে। সাধারণত গ ঘ দুইটাই আমাদের এই দুটো টপিক থেকে হয়ে থাকে। অর্থাৎ তোমাকে উদ্দীপকে কোনো একটা পরিবেশের কথা বলা থাকবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা কি ব্যষ্টিক নাকি সেটা সামষ্টিক। সামষ্টিক অথবা ব্যষ্টিক আইডেন্টিফাই করার পাশাপাশি তোমাকে আইডেন্টিফাই করতে হবে সামষ্টিকের মধ্যে এটা কোন উপাদান অথবা ব্যষ্টিকের মধ্যে এটা কোন উপাদান। সো চলো আগে দেখি পরিবেশ বলতে কি বোঝায়। আমরা জানি পরিবেশ হচ্ছে মূলত আমাদের চারপাশে যা কিছু থাকে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ, এবং সেই সাথে পরিবেশটা আমাদেরকে কি করে, সরাসরি প্রভাবিত করে। সো আশেপাশে যা কিছু আছে সব কিছু আমাদেরকে প্রভাবিত করে এবং এই সব কিছুকে একত্রে আমরা বলে থাকি পরিবেশ। অর্থাৎ মানুষের জীবনের উপর প্রভাব বিস্তারকারী পারিপার্শ্বিক অবস্থাকেই পরিবেশ বলে। এই পরিবেশের মধ্যে কি কি থাকতে পারে, জলবায়ু, ভূমি, প্রকৃতি, শিক্ষা, সংস্কৃতি, নদ নদী, তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি, রাজনীতি, আইন কানুন সব কিছু মিলিয়েই আমাদের পরিবেশ। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে যা আমাদের জীবনযাপনকে প্রভাবিত করে সব কিছুকে একত্রে বলা হচ্ছে পরিবেশ। তাহলে বিপণন পরিবেশ কি? তার মানে বিপণন পরিবেশ হচ্ছে বিপণনের কাজে যা কিছু প্রভাবিত করে। আমাদের চারপাশে যা কিছু আছে এর মধ্যে যেই জিনিসগুলো বিপণনকে প্রভাবিত করে সেগুলো মিলেই গঠিত হয় বিপণন পরিবেশ। কোনো পণ্য বা সেবা বিপণনে যেসব পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদান প্রভাব বিস্তার করে অথবা আমাদের বিপণনকে প্রভাবিত করে তাদের সমষ্টিকে বা সমন্বয়কে বলা হচ্ছে বিপণন পরিবেশ। বিপণন পরিবেশের আন্ডারে অনেক কিছু আছে। তোমাদের প্রাকৃতিক পরিবেশও আমাদের বিপণনকে প্রভাবিত করে, তারপরে জনসাধারণ, ক্রেতা, ভোক্তা, মধ্যস্থ ব্যবসায়ী, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সব কিছুই কিন্তু আমাদের বিপণনকে প্রভাবিত করে। ধরো রাজনৈতিক পরিবেশের কথাই যদি বলি, কোনো কারণে যদি রাজনীতিতে কোনো ধরনের অস্থিতিশীলতা চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপণন কাজটা বাধাগ্রস্ত হয়। হয়তো ধর্মঘট চলতেছে অথবা রাস্তা বন্ধ, সেই কারণে কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট টাইমলি ডেলিভার করতে পারবো না। তাহলে এটা কি? এটা আমাদের বিপণনের কাজকে বাধাগ্রস্ত করছে। আরেকটা উদাহরণ দিই, ধরো আমাদের সাপ্লায়ার অথবা সরবরাহকারী, উনি আমাদেরকে কি করবে, উনি আমাদেরকে কাঁচামাল প্রোভাইড করবে। এখন কোনো কারণে যদি উনি কাঁচামাল দিতে না পারে তাহলে কিন্তু আমাদের উৎপাদন বাধাগ্রস্ত হবে। এরকমভাবেই আমাদের বিভিন্ন উপাদান আছে যেগুলো আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে এবং এগুলোর সমন্বয়ে গঠিত পরিবেশকে বিপণন পরিবেশ বলে। চলো আমরা দেখে নিই বিপণন পরিবেশ মূলত কত প্রকার। বিপণন পরিবেশ মূলত দুই প্রকার। একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ যেটাকে আমরা বলছি মাইক্রো এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে সামষ্টিক পরিবেশ যেটাকে আমরা বলতেছি ম্যাক্রো এনভায়রনমেন্ট। তোমাদেরকে মাইক্রো এবং ম্যাক্রো ওয়ার্ডটা মনে রাখতে হবে, দুইটা কাছাকাছি। ব্যষ্টিক হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট আর সামষ্টিক হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। আমরা এখন দেখব ব্যষ্টিক পরিবেশ বলতে কি বোঝায় এবং এটার মধ্যে কি কি উপাদান আছে, আর সামষ্টিক পরিবেশ বলতে কি বোঝায় এবং এর মধ্যে কি কি উপাদান আছে। প্রথমে দেখি ব্যষ্টিক পরিবেশ। ব্যষ্টিক পরিবেশটা সহজে বলতে গেলে এটা পরিবেশটা ওই উপাদানসমূহ যেগুলো তোমার প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করবে এবং তুমি চাইলে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। দুইটা অপশন তোমাদেরকে বলেছি, দুইটা অপশন না, বেসিক্যালি দুইটা ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে তোমাদের এটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবা, আরেকটা হচ্ছে এটা তোমার প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করবে।
সাধারণত বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য পক্ষ, যেটাকে তুমি কন্ট্রোল করতে পারবা, এরকম পক্ষ শক্তি উপাদান নিয়ে আমাদের ব্যষ্টিক পরিবেশ গড়ে ওঠে। সহজে বলতে গেলে ব্যষ্টিক পরিবেশ বলতে কতগুলো পক্ষ শক্তি বা উপাদানকে বোঝায়, যেগুলো প্রথমত নিয়ন্ত্রণযোগ্য এবং প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে অর্থাৎ ডিরেক্টলি তোমার প্রভাবিত করবে। তাহলে ব্যষ্টিক পরিবেশটা কি? ব্যষ্টিক পরিবেশটা হচ্ছে যেই উপাদান শক্তি অথবা এলিমেন্টসগুলো তোমার প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করবে এবং তুমি সেটা কন্ট্রোল করতে পারবা। আমরা একদম ক্লাসের শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম না, সরবরাহকারী কিন্তু তোমার ব্যষ্টিক পরিবেশের উপাদান। কেন? কারণ এই যে সরবরাহকারী, এ কিন্তু তোমাকে সরাসরি কি করবে? ইফেক্ট করবে না। ধরো এই যে বললাম যে কাঁচামাল প্রোভাইড করতে পারছে না, তাহলে তোমার প্রতিষ্ঠানের কি উৎপাদন ব্যাহত হবে, অর্থাৎ সরাসরি ইফেক্টেড হবে। আরেকটা বিষয় হচ্ছে তুমি চাইলে সরবরাহকারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারো। এক সরবরাহকারী প্রোডাক্ট দিল না, তুমি সুইচ করে অন্য সরবরাহকারীর কাছে চলে যেতে পারো। তাহলে আমাদের দুইটা ক্যারেক্টারিস্টিক্স খুব ভালো মতো মনে রাখতে হবে ব্যষ্টিক পরিবেশের। একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং দ্বিতীয়ত হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আমাদেরকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে অথবা ডিরেক্টলি প্রভাবিত করে। ব্যষ্টিক পরিবেশের টোটাল 6টা উপাদান আছে, এবং এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে ব্যষ্টিক পরিবেশের উপাদান কয়টি অথবা নিচের কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান। প্রথমে আসে কি? প্রথমে আসে হচ্ছে কোম্পানি অথবা প্রতিষ্ঠান নিজে। আমরা জানি 1994 সালের কোম্পানি আইনের আওতায় গঠিত পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসায়কে কোম্পানি ব্যবসায় বলে। কোম্পানি কিন্তু প্রাইভেট লিমিটেডও হতে পারে, পাবলিক লিমিটেডও হতে পারে। এই কোম্পানি নিজে কিন্তু ব্যষ্টিক পরিবেশের অন্তর্গত। কোম্পানিতে অনেকগুলো বিভাগ থাকে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ। এখন এই বিভাগগুলো কিন্তু একে অপরের উপর নির্ভরশীল, একদম ইন্টার রিলেটেড। কিভাবে? ধরো ক্রয় ডিপার্টমেন্ট যদি যথাসময়ে কাঁচামাল ক্রয় না করে, তাহলে কিন্তু উৎপাদন ডিপার্টমেন্ট প্রোডাকশন করতে পারবে না। ঠিক আছে, এখানে একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল এবং এদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। তাহলে নিয়ন্ত্রণ কিভাবে করব? ক্রয় ডিপার্টমেন্টকে ক্রয়ের যে ব্যবস্থাপক থাকে সে এমনভাবে নিয়ন্ত্রণ করবে যেন উৎপাদন বাধাগ্রস্ত না হয়। প্রথম ব্যষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে আমাদের কোম্পানি নিজে। দ্বিতীয়ত হচ্ছে সরবরাহকারী, যেটা আমরা আগেই বলে ফেলেছি, আমাদের সাপ্লায়ার্স কারা? যারা হচ্ছে আমাদেরকে আমাদের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে, এবং এইটা কিন্তু আমার উৎপাদনের মূল বিষয় বা মূল উপাদান। এই উপাদান ছাড়া কিন্তু আমরা প্রোডাকশনে যেতে পারবো না। যেরকম ধরো কোনো চকলেট উৎপাদনকারী কারখানার জন্য কিন্তু কোকো বিন সেটা কিন্তু কাঁচামাল। এখন এই কাঁচামাল যদি সঠিক সময় না আসে, উৎপাদন বাধাগ্রস্ত হবে। তাই সরবরাহকারীরা তোমাকে কাঁচামাল সরবরাহ করে থাকে এবং তোমাকে ডাইরেক্টলি ইফেক্ট করে। সেই সাথে সরবরাহকারীদের আগেই বলেছি তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে, এই জন্য সরবরাহকারী আমার ব্যষ্টিক পরিবেশের উপাদান। তৃতীয়, বিপণন মধ্যস্থ ব্যবসায়ীরা অথবা বিপণন মধ্যস্থকারী কারা? যারা একটা শিল্পে উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয়। যেরকম এখানে দালাল হতে পারে, প্রতিনিধি হতে পারে, পাইকার হতে পারে, খুচরা হতে পারে। এরা সবাই কি আমার উৎপাদিত পণ্যটা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয়, এবং এরাও আমার ব্যষ্টিক পরিবেশের উপাদান। এই ধরনের যে মধ্যস্থকারী আছে তাদেরকে আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো, এবং এরা আমার প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করবে। অর্থাৎ এরা যদি বিক্রয় ঠিকঠাক মতো না করে, অথবা একজন খুচরা ব্যবসায়ী যদি তার দোকানের শেলফে ঠিকঠাক মতো আমাদের প্রোডাক্টটা না দেখায় কাস্টমারের জন্য, তাহলে কিন্তু আমার বিক্রি খুব একটা হবে না। অর্থাৎ আমার প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাবিত করছে, এবং আমি এদেরকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। এদেরকে আমি মাঝে মধ্যে কিছু গিফট পাঠাতে পারবো, কিছু বার্তা দিতে পারবো, তারপরে চাইলেই কিন্তু আমি সুইচ করে ফেলতে পারবো, অর্থাৎ নিয়ন্ত্রণযোগ্য। এই দুইটা কনসেপ্ট যদি আমরা মনে রাখি, নিয়ন্ত্রণযোগ্যতা এবং প্রভাব বিস্তার সরাসরি, এই দুটো জিনিস মনে রাখলেই তুমি আইডেন্টিফাই করতে পারবা যে কোনটা তোমার ব্যষ্টিক পরিবেশের আর কোনটা তোমার সামষ্টিক পরিবেশের।
এরপর চলে আসে জনগোষ্ঠী। জনগোষ্ঠী বা পাবলিক যারা আমাদের ব্যবসার কারণে সরাসরি ইফেক্টেড হয়। এখানে আর্থিক জনগোষ্ঠী থাকতে পারে, আরও অনেক ধরনের জনগোষ্ঠী আছে যারা সমাজের মধ্যেই থাকে এবং আমাদের কার্যক্রম দ্বারা প্রভাবিত হয় এবং ইকুয়ালি আমরা তাদের কার্যক্রম দ্বারা প্রভাবিত হই। যেরকম সরকারি জনগোষ্ঠী, এখানে সরকার ধরো কোনো একটা ইনস্ট্রাকশন দিল যে এই কাজটা এভাবে করতে হবে, অথবা এই পথ দিয়ে প্রোডাক্ট আনা যাবে না বা এই ধরনের পণ্য উৎপাদন করা যাবে না, এই ধরনের ইনস্ট্রাকশন কিন্তু আমাদেরকে সরাসরি প্রভাবিত করে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার জনগোষ্ঠী, যেটা ব্যষ্টিক পরিবেশের। পঞ্চম হচ্ছে আমার প্রতিযোগী বা কম্পিটিটর। প্রতিযোগী কারা? যারা আমাদের প্রোডাক্ট, সেম টাইপের প্রোডাক্ট বিক্রয় করতেছে, অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, একই ধরনের পণ্য বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে বলা হয় প্রতিযোগী। এবং এই প্রতিযোগীরা যা করবে আমাকে কিন্তু সেটা বিট করার জন্য সেই রকমের কাজগুলো করতে হবে। অর্থাৎ ধরো কোনো জুস উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য, ধরো প্রাণ জুসের ক্ষেত্রে মার্কেটে যত জুস আছে সব কিন্তু কম্পিটিটর। এখন কোনো একটা জুস কোম্পানি যদি খুব সুন্দর একটা অ্যাডভার্টাইজিং করে অথবা প্রসারমূলক অনেকগুলো অ্যাক্টিভিটি করে, তাহলে কিন্তু আমাকেও সেগুলো করতে হবে। অর্থাৎ এই ধরনের জিনিস আমাকে সরাসরি প্রভাবিত করে। আবার তোমরা মার্কেটে দেখেছো না, আমাদের যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আছে সেটার কিন্তু দাম বাড়ে কমে। সো এই যে দাম বাড়া কমার সাথে কিন্তু কম্পিটিটরদেরকেও সেটাকে ম্যাচ করতে হয়। কোনো কোল্ড ড্রিঙ্কস কোম্পানি যদি প্রোডাক্টের দাম কমিয়ে দেয়, দেখা যায় সমজাতীয় কোল্ড ড্রিঙ্কস কোম্পানিগুলোও কমিয়ে দিচ্ছে। আবার যদি কেউ বাড়িয়ে দেয় তাহলে বাড়িয়ে দিচ্ছে। সো প্রতিযোগিতা কিন্তু আমাদেরকে সরাসরি প্রভাবিত করছে। এবং শেষমেশ আসে হচ্ছে আমাদের ক্রেতা সাধারণ অথবা ভোক্তা। একটা কথা আছে যে আমরা কিন্তু ক্রেতার উপর ডিপেন্ডেন্ট, কিন্তু ক্রেতারা আমাদের উপর ডিপেন্ডেন্ট না। অর্থাৎ ক্রেতারা ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করে এবং তাদের অ্যাক্টিভিটি আমাদেরকে প্রভাবিত করে। ক্রেতারা কিছু যদি চায় তাহলে সেই চাওয়া অনুযায়ী আমরা প্রোডাক্ট নিয়ে আসি, আমাদের চাওয়া অনুযায়ী কিন্তু ক্রেতারা প্রোডাক্ট তৈরি করে না। ক্রেতাদেরকে আমরা চাইলে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবো এবং ক্রেতারা আমাদেরকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। সো এই 6টা হচ্ছে আমাদের ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ। একদম মুখস্থ করে ফেলতে হবে, এখান থেকে এমসিকিউ আসবে এবং সিকিউ তো আসবে। এর মধ্যে থেকে আমাদের এই যে বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, জনগোষ্ঠী আর ক্রেতা সাধারণ অথবা বাজার, যেটা এদের কিন্তু আরও কিছু প্রকারভেদ আছে যেটা আমাদেরকে সৃজনশীলের ক এবং খ এর জন্য জেনে নিতে হবে। চলো দেখে নেই বিপণন মধ্যস্থ ব্যবসায়ী আসলে কত ধরনের হয়। টোটাল 5 ধরনের। প্রথমত প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী, মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী, বিপণন সেবা সংস্থা, আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী, বস্তুগত বন্টন কাজে নিয়োজিত ফার্মসমূহ। এই 5 ধরনের বিপণন মধ্যস্থ ব্যবসায়ী আমাদের বিপণন পরিবেশের মধ্যে অথবা ব্যষ্টিক বিপণন পরিবেশের মধ্যে পাওয়া যায়। প্রথমে চলে আসি প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী। প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী বা এজেন্ট মিডলম্যান। এজেন্ট মিডলম্যানটা কি? যারা পণ্য বা সেবার মালিকানা না নিয়ে, তার মানে এরা কোনো ধরনের মালিকানা গ্রহণ করে না, শুধুমাত্র উৎপাদনকারীর পক্ষে কেনাবেচার কাজে নিয়োজিত থাকে এবং নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকে, তাদেরকে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী বলে। অর্থাৎ যারা তোমার প্রোডাক্ট কেনাবেচার দায়িত্ব নিবে, তোমার প্রোডাক্ট তোমার কাছ থেকে কিনবে না ডাইরেক্ট, অথবা মালিকানা নিবে না, দায়িত্বটা নিবে এবং ওরা কি করবে, একজন ক্রেতা তোমাকে খুঁজে দিবে। খুব সহজ একটা উদাহরণ যদি বলি, জমি বিক্রয়। জমি বিক্রয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মালিকরা কিন্তু নিজেরা ক্রেতা খুঁজে পায় না, তাদেরকে দালালের কাছে যেতে হয় যে আমার জমিটা বিক্রি করে দেন অথবা বিক্রি করে দেওয়ার জন্য। ফর এক্সাম্পল ধরো তোমার কাছে 10 লাখ টাকার একটা জমি আছে, তুমি এটা বিক্রি করতে চাচ্ছ, তুমি একজন দালালকে হায়ার করলা জমিটা বিক্রি করে দেওয়ার জন্য। ওরা তোমার জমির মালিকানা গ্রহণ করবে না, ওদের কাজ কি হবে, তোমার জন্য একটা ক্রেতা খুঁজে দেওয়া। এবং এতে ওদের লাভ কি? ওদের লাভ হচ্ছে ওরা একটা নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকবে। যেমন দালাল, আড়তদার, প্রতিনিধি, এরা হচ্ছে আমার প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী অথবা এজেন্ট মিডলম্যান। নেক্সট ওয়ান হচ্ছে আমার মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী। এরা কারা? যারা মালিকানা নেয় এবং পুনর্বিক্রয় করে। তার মানে এরা এবার তোমার কাছ থেকে তোমার প্রোডাক্টটা কিনে নিবে এবং এরপরে এরা অন্যান্য ক্রেতা ভোক্তার কাছে সেগুলো বিক্রয় করবে। সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে পাইকার এবং খুচরা। দেখো, পাইকার এবং খুচরা কি করে? পাইকাররা হচ্ছে উৎপাদনকারীর কাছ থেকে প্রোডাক্টটা কিনে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে।
খুচরা বিক্রেতা কি করে? খুচরা বিক্রেতা এই পাইকারের কাছ থেকে প্রোডাক্টটা কিনে ফেলে এবং এরপর চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে দেয়। এদেরকে বলা হচ্ছে মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী। তার মানে মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী একে তো তোমার প্রোডাক্টের মালিকানা গ্রহণ করবে, দ্বিতীয়ত সেটা পুনঃবিক্রয় করবে, এবং এই জন্য এদেরকে বলা হচ্ছে পুনঃবিক্রেতা। এটা একটু আমাদেরকে এমসিকিউর জন্য মনে রাখতে হবে। পুনঃবিক্রেতা বলা হয় কাকে? পাইকার এবং খুচরা ব্যবসায়ীদের। তৃতীয়ত চলে আসে হচ্ছে বিপণন সেবা সংস্থা, মার্কেটিং সার্ভিস এজেন্সিগুলো। এখানে যেসব প্রতিষ্ঠান তোমার পণ্যগুলোকে সঠিকভাবে এবং সঠিক সময়ে বাজারে পৌঁছে দিতে সহায়তা করে, তোমাকে টাইমলি প্রোডাক্টটা মার্কেটে তুলতে কাস্টমারের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে। যেমন আমার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা, বিপণন পরামর্শদাতা প্রতিষ্ঠান, মিডিয়া ফার্ম। গবেষণা প্রতিষ্ঠানটা তোমাকে নলেজ দিবে কোন ধরনের প্রোডাক্ট কাস্টমাররা চাচ্ছে, বিজ্ঞাপনী সংস্থাটা তোমাকে তোমার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদেরকে খুব ইন্টারঅ্যাক্টিভভাবে জানাতে সহায়তা করবে। বিপণন পরামর্শদাতা প্রতিষ্ঠান তোমাকে কিভাবে আরো বেটারভাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায়, বিপণনের যত কার্যাবলী আছে, উৎপাদন পূর্ব সময় থেকে শুরু করে বিক্রয় পরবর্তী সময় পর্যন্ত কি করতে হবে তোমাকে এই ব্যাপারে গাইডলাইন্স দিবে। এবং তোমার মিডিয়া ফার্মগুলোও কিন্তু তোমার বিপণনের কাজকে সহায়তা করে। এদের সবাইকে আমরা বলতে পারি বিপণন সেবা সংস্থা। চতুর্থ চলে আসে হচ্ছে আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী, অর্থাৎ যারা তোমার অর্থের প্রয়োজন মিটিয়ে থাকে, আর্থিক বিভিন্ন অনিশ্চয়তা মোকাবেলা করে থাকে, যেমন ব্যাংক, বিমা, ঋণদানকারী প্রতিষ্ঠান, এরা সবাই আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী। এবং শেষমেশ আসে হচ্ছে আমাদের বস্তুগত বন্টন কাজে নিয়োজিত ফার্মসমূহ। এইসব ফার্ম কি করে? তোমার উৎপাদিত পণ্য উৎপাদনের স্থান থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়, এদেরকে সংরক্ষণ এবং মজুদের কাজগুলো করে থাকে। ধরো কোনো একটা গুদাম তুমি ভাড়া নিলা, তোমার প্রোডাক্টটা হয়তো তুমি এখন কোনোবারে বেশি প্রোডাক্ট উৎপাদন করেছো, তোমার নিজের গুদামের সংকুলান হচ্ছে না, তখন তুমি একটা কি করতে পারো? গুদাম ভাড়া নিতে পারো। তাহলে যাদের কাছ থেকে এই গুদামজাতকরণের জন্য তুমি একটা গুদাম ভাড়া নিয়েছো, তাদেরকে আমরা বলতে পারবো বস্তুগত বন্টন কাজে নিয়োজিত ফার্মসমূহ। সো বিপণন মধ্যস্থকারী এই 5 ধরনের হয়ে থাকে এবং এইখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা আছে। এরপর আমরা দেখে নিব জনগোষ্ঠী। টোটাল আমাদের 7 ধরনের জনগোষ্ঠী আছে। আমরা তো জানি জনগোষ্ঠী হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান, যাদের কাজকর্ম কার্যাবলী আমাদেরকে সরাসরি প্রভাবিত করে। এখানে আমাদের টোটাল 7 ধরনের জনগোষ্ঠী আছে। প্রথম হচ্ছে অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী, যারা আমাদেরকে টাকা পয়সার সংকুলান করে দেয় অথবা টাকা পয়সা বা মূলধন প্রোভাইড করে থাকে। গণমাধ্যম জনগোষ্ঠী আছে, সরকারি আছে, নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী, স্থানীয়, সাধারণ জনগোষ্ঠী এবং অভ্যন্তরীণ জনগোষ্ঠী। আমরা একটু সহজে মনে রাখবো আমাদের টোটাল 7 ধরনের জনগোষ্ঠী আছে। চলো একটা একটা করে দেখে নিই যে কোনটা দিয়ে কি বোঝায়। প্রথমে অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী। এরা কি করে? প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহের ক্ষমতার উপর প্রভাব বিস্তার করে থাকে। যেমন তোমার ব্যাংক, বিমা কোম্পানি, বিনিয়োগ সংস্থা, বিভিন্ন শেয়ার হোল্ডার, এরা তোমার প্রতিষ্ঠান কত টাকা কালেক্ট করবে এটার উপর প্রভাব বিস্তার করে। হয়তো কোনো একটা ব্যাংকের কাছে তুমি 1 কোটি টাকা লোন চাইলে, তারা তোমাকে বললো যে না, 1 কোটি টাকা দেওয়া সম্ভব না, আমরা 70 লাখ দিতে পারবো। তাহলে দেখো এই ব্যাংকটা কিন্তু তোমার অর্থ সংগ্রহের উপর সরাসরি প্রভাব বিস্তার করতেছে, তোমাকে 1 কোটির জায়গায় 70 লাখ দিয়ে তোমার ডিসিশন চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী। এরপর আসে গণমাধ্যম জনগোষ্ঠী। গণমাধ্যম জনগোষ্ঠী হচ্ছে সেই সব সংগঠন যারা বিভিন্ন সংবাদ, নিবন্ধন এবং সম্পাদকীয় মতামত প্রচার করে থাকে। যেমন সংবাদপত্র, সাময়িকী, রেডিও, টেলিভিশন, এগুলো হচ্ছে আমাদের গণমাধ্যম জনগোষ্ঠী, যারা তোমার প্রোডাক্ট সম্পর্কে মাঝে মধ্যে প্রচার প্রচারণা করবে। এছাড়াও বিভিন্ন জনসচেতনতামূলক প্রচার প্রচারণা করে এবং এরা যে ইনফরমেশনগুলো প্রোভাইড করে সেটা তোমার প্রতিষ্ঠানকে সরাসরি তোমার ইফেক্ট করে থাকে। এরপরে সরকারি জনগোষ্ঠী। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা সংস্থা আছে যারা তোমার বিপণন কার্যাবলীকে প্রভাবিত করবে। যেরকম মার্কেটে কোনো পণ্য ছাড়ার আগে তোমাকে কি করতে হয়? বিএসটিআই থেকে অনুমোদন নিতে হয়। পণ্য বিপণনের আগে বিএসটিআই থেকে অনুমোদন নিতে হবে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন থেকে তোমাকে অনুমোদন নিতে হবে। এটা হচ্ছে একটা সরকারি জনগোষ্ঠী।
এরপরে নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী, বিভিন্ন ভোক্তা সংগঠন, পরিবেশবাদী গ্রুপ, সংখ্যালঘু সম্প্রদায়, এরা হচ্ছে আমার নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী, যারা হচ্ছে তোমার অ্যাক্টিভিটিগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারে। হয়তো তুমি তোমার প্রতিষ্ঠানের যে তোমার বজ্র আছে সেটা তুমি ঠিকমতো সংশোধন না করে পানিতে বা সমুদ্রে ফেলে দিচ্ছ, এটা ওরা ডিটেক্ট করে কিন্তু তোমার পর্যন্ত পৌঁছাতে পারে এবং ফাইন চার্জ এগুলো হয়ে থাকে। এরা আবার মাঝে মধ্যে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে এইসব বিষয়ে জানিয়ে দেয়। সো সেই ক্ষেত্রে নাগরিক কার্যক্রম জনগোষ্ঠীর যে কাজ সেটা কিন্তু তোমার প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে। এরপর আসে হচ্ছে স্থানীয় জনগোষ্ঠী। স্থানীয় জনগোষ্ঠী হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিবেশী বিভিন্ন কমিউনিটি, যারা হচ্ছে তোমার কার্যাবলীকে প্রভাবিত করবে। দেখা যায় হচ্ছে এর মধ্যে আছে হচ্ছে একই এলাকায় যে অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলো আছে। ধরো একটা নির্দিষ্ট এলাকায় ঢাকার জিঞ্জিরায় যেরকম গ্লাস কারখানা আছে, এখন একটা গ্লাস কারখানা বাকি গ্লাস কারখানার কমিউনিটি দ্বারা কিন্তু প্রভাবিত হয়, এবং এইটা হচ্ছে আমার স্থানীয় জনগোষ্ঠী। এরপর সাধারণ জনগোষ্ঠী আছে, সাধারণ মানুষ, তাদের মতামত কিন্তু আমাদের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ সাধারণ জনগণ হয়তো কোনো কারণে বলল এই প্রতিষ্ঠান যে জুসটা উৎপাদন করে এটা খেতে খুব একটা ভালো লাগে না, তাহলে তাদের যে এই যে ফিডব্যাক, তারপরে তারা বলল যে এই প্রতিষ্ঠানটা কোনো সামাজিক কার্যক্রমে হেল্প করে না, এই প্রতিষ্ঠানটা আমাদের বায়ু দূষিত করছে। সাধারণ জনগণের এরকম মনোভাব কিন্তু তোমাকে সরাসরি প্রভাবিত করবে। এবং শেষমেশ আসে হচ্ছে অভ্যন্তরীণ জনগোষ্ঠী, যারা তোমার প্রতিষ্ঠানের ইন্টারনাল, যেমন তোমার শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, ব্যবস্থাপক, পরিচালক মণ্ডলী, এরাও কিন্তু তোমার প্রতিষ্ঠানকে প্রভাবিত করবে, কারণ আলটিমেটলি এদের দ্বারাই তোমার প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। ব্যবস্থাপকের একটা ডিসিশন, শ্রমিকের একটা ধর্মঘট, সব কিছুই কিন্তু তোমার ব্যবসায়কে সরাসরি প্রভাবিত করবে। এদেরকে বলা হচ্ছে অভ্যন্তরীণ জনগোষ্ঠী। সো আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম? আমরা মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারভেদ এবং জনগোষ্ঠীর প্রকারভেদ দেখেছি। এখন আমরা দেখব বাজারের প্রকারভেদ। আমরা সবাই জানি বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি। তোমরা বাজার সম্পর্কে আরও ডিটেলস পাবে হচ্ছে অধ্যায় 4-এ, যেটা কিনা বাজার বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ। বাজার সম্পর্কে একটু সহজে বলে রাখি, বাজার কিন্তু আমাদের, তোমরা যে কাঁচা বাজারে যাও অথবা শপিং করতে যাও সেটাকে কিন্তু বাজার বলা হচ্ছে না। বাজার বলা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য তাদের বর্তমান যে ক্রেতা সেইটা এবং সম্ভাব্য আগামীতে যারা পণ্য ক্রয় করতে পারে এমন ক্রেতার সমষ্টি, এটাকে বলা হচ্ছে বাজার। বাজার হচ্ছে তোমার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেট। এবং বাজারকে আমরা টোটাল 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভোক্তা বাজার, একটা ব্যবসায় বাজার, অথবা যেটাকে আমরা বলে থাকি শিল্প বাজার। এটা ব্যাপারে তোমরা আরও ডিটেলস পড়বে হচ্ছে সেম অধ্যায় 4-এ, পুনঃবিক্রেতার বাজার, সরকারি বাজার, আন্তর্জাতিক বাজার। চলো একটা একটা করে দেখে নেই তাহলে। প্রথমে আসে হচ্ছে ভোক্তা বাজার। ভোক্তা কারা? যারা আমার প্রোডাক্টটা পরিবারের অথবা নিজের ব্যবহারের জন্য ক্রয় করে থাকে। এরা তোমার পুনঃবিক্রয় করে না, নিজের পার্সোনাল ইউজের জন্য অথবা পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য ক্রয় করে থাকে, এবং এদের সমষ্টিকে আমরা বলে থাকি ভোক্তা বাজার। ভোক্তা বাজার বলতে ওই সকল ব্যক্তি বা সমষ্টিকে বোঝায় যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে থাকে। যেমন ব্যক্তি, পরিবার, এরা কি করে? এরা কখনোই পুনঃবিক্রয় করে না, এটা শুধুমাত্র নিজেদের ব্যবহারের জন্য প্রোডাক্ট কিনে থাকে। প্রথমটা গেল হচ্ছে আমাদের ভোক্তা বাজার। এরপর চলে আসে হচ্ছে ব্যবসায় বাজার অথবা শিল্প বাজার। এরা কারা? যারা তোমার পণ্য ক্রয় করে থাকে অথবা কাঁচামাল ক্রয় করে থাকে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করার জন্য। ধরো কোনো একটা কোম্পানি যদি, এই যে চকলেট তৈরির কারখানার কথা বললাম, তারা কাঁচামাল হিসেবে কি ক্রয় করে? কোকোবিন ক্রয় করে। কেন? কারণ এই কোকোবিন ব্যবহার করে তারা পুনরায় উৎপাদন করে চূড়ান্ত চকলেট উৎপাদন করবে। এইটা হচ্ছে আমার ব্যবসায় বাজার। পুনঃ প্রক্রিয়াজাত অথবা উৎপাদন প্রক্রিয়া ব্যবহারের জন্য যারা পণ্য সামগ্রী বা সেবা সামগ্রী ক্রয় করে তাদেরকে ব্যবসায় বাজার বলে। বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান এরা কি করে? এরা বিভিন্ন ধরনের পণ্য কিনেই পুনরায় উৎপাদন করার জন্য। এরপর আসে পুনঃবিক্রেতার বাজার। পুনঃবিক্রেতার বাজার হচ্ছে যারা তৈরি প্রোডাক্ট কিনে আনে শুধুমাত্র বিক্রয় করার জন্য, কোনো রকমের প্রোডাকশন তারা করে না। সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে পাইকারি এবং খুচরা। পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা উৎপাদিত পণ্য, একদম ফাইনাল প্রোডাক্ট, কোনো রকমের রিপ্রোডাকশন এখানে হবে না। দে পারচেজ ডাইরেক্ট ফাইনাল প্রোডাক্টস। এরা ফাইনাল প্রোডাক্টস ক্রয় করে থাকে এবং সেটাকে বিক্রয় করে মুনাফা অর্জন করে।
পুনরায় বিক্রয় করার মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বা সেবা কেনে তাদেরকে পুনঃবিক্রেতার বাজার বলে। এক্সাম্পল হচ্ছে আমাদের পাইকার এবং খুচরা। চতুর্থ আসে হচ্ছে সরকারি বাজার। সরকারি বাজারের মধ্যে সরকারি যত প্রতিষ্ঠান আছে, এজেন্সি আছে, এরা যে পণ্য বা সেবাগুলো ক্রয় করে থাকে, যেরকম সরকারি হাসপাতালে যে তোমাদের হাসপাতালের যে সকল উপাদান তোমার ক্রয় করে থাকে, এরা হচ্ছে আমার সরকারি বাজার। তারপরে সরকারি অফিসে যত রকমের সাপ্লাইজ ক্রয় করা হয়, যত রকমের ফার্নিচার ক্রয় করা হয়, এভরিথিং তোমার সরকারি বাজারের আন্ডারে যায়। তারা যে ক্রয়টা করে তাদেরকে আমরা একত্রে বলে থাকি আমার সরকারি বাজার। এবং একদম শেষ হচ্ছে আমাদের ভৌগোলিক সীমারেখার বাইরে যে ক্রেতা সাধারণ আছে তাদেরকে আমরা বলি হচ্ছে আন্তর্জাতিক বাজার। হয়তো দেশের বাইরে থেকে যারা অর্ডার করছে, ধরো বাংলাদেশে তোমার কোনো একটা প্রোডাক্ট অনেক ভালো উৎপাদিত হচ্ছে এবং দেশের বাইরে থেকে সেটার অর্ডার আসছে, তাহলে আমার ভৌগোলিক সীমানার বাইরে যত অর্ডার আসতেছে সকল কিছুকে আমরা একসাথে বলবো হচ্ছে আন্তর্জাতিক বাজার। এই ছিল আমাদের মূলত ব্যষ্টিক পরিবেশের কথাবার্তা। ব্যষ্টিক পরিবেশের 6টা উপাদান আমরা দেখলাম। এখন আমরা চলে যাব আমাদের সামষ্টিক পরিবেশে, অথবা যাকে আমরা বলছি ম্যাক্রো এনভায়রনমেন্ট। ম্যাক্রো এবং মাইক্রো ওয়ার্ড দুটো আমাদেরকে একটু ভালো মতো মনে রাখতে হবে। আমরা যদি একটু আগে যাই, ব্যষ্টিক পরিবেশের ক্ষেত্রে আমরা কি বলছি, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং এইটা আমাদেরকে সরাসরি প্রভাবিত করবে। ঠিক এটার উল্টাটা হচ্ছে আমাদের সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশ হচ্ছে যেটা নিয়ন্ত্রণ করা যায় না, এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না এবং এটা আমাদেরকে পরোক্ষভাবে বলতে ইনডিরেক্টলি প্রভাবিত করবে। এটার দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করা যায় না এবং আমাদেরকে পরোক্ষভাবে প্রভাবিত করবে। এই পরিবেশকে আমরা বলবো হচ্ছে সামষ্টিক পরিবেশ। তাহলে সামষ্টিক পরিবেশ বলতে এমন কতগুলো উপাদানের সমষ্টিকে বোঝায় যেগুলো অনিয়ন্ত্রিত এবং প্রতিষ্ঠানের এই উপাদানগুলো আমাদের উপর পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমাদেরকে যদি কখনো সৃজনশীলের ক্ষতে আসে সামষ্টিক এবং ব্যষ্টিক পরিবেশের পার্থক্য, আমরা খুব সহজে দুইটা পার্থক্য বলে দিতে পারবো। এক হচ্ছে ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য, সামষ্টিক পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য। 2, ব্যষ্টিক পরিবেশ আমাদেরকে সরাসরি প্রভাবিত করে, সামষ্টিক পরিবেশ আমাদেরকে পরোক্ষভাবে প্রভাবিত করে। এরপর চাইলে আমরা 3 নম্বরে কিছু ব্যষ্টিক পরিবেশের উপাদান এবং সামষ্টিক পরিবেশের উপাদান দিয়ে দিতে পারি। আশা করি যারা আমার আজকের ক্লাসটা করছো তারা কিন্তু এই ক্লাসটা করার পর ব্যষ্টিক এবং সামষ্টিকের পার্থক্যটা খুব সুন্দর মতো লিখতে পারবে। এবার আসা হচ্ছে আমাদের সামষ্টিক পরিবেশের উপাদান। ঠিক আগের মতোই আমাদের সামষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে 6টা। কি কি? প্রথমটা হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ, দ্বিতীয়ত অর্থনৈতিক পরিবেশ, তৃতীয়ত প্রাকৃতিক পরিবেশ, এরপর চতুর্থ আছে আমাদের প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। এই পরিবেশগুলোর ব্যাপারে কিন্তু আমরা ম্যানেজমেন্টেও অনেক পড়াশোনা করেছি। এই পরিবেশগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেই সাথে এরা আমাদেরকে আবার প্রভাবিতও করে, পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। প্রথমে আসা হচ্ছে জনসংখ্যাগত পরিবেশ। জনসংখ্যাগত পরিবেশের মধ্যে একটা দেশের ঘনত্ব, একটা দেশের অবস্থান, জনগণের বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা, জাতি এবং অন্যান্য পরিসংখ্যানিক উপাদান জড়িত থাকে এবং এই জনসাধারণকে কেন্দ্র করে আমাদের বাজারের সৃষ্টি হয়ে থাকে। জনসংখ্যাগত পরিবেশে আমার জনগণ কি চাচ্ছে সেটা কিন্তু আমার প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। হয়তো কখনো জনগণ চাবে, কখনো না, কিছু জনগণ চাবে খুব দামি প্রোডাক্ট, কিছু জনগণ চাবে হচ্ছে কম দামি প্রোডাক্ট, কিছু চাবে হচ্ছে হয়তো মিডল রেঞ্জের মধ্যে। তাহলে এরা সবাই কি চাচ্ছে এটা কিন্তু আমার প্রতিষ্ঠানকে প্রভাবিত করছে এবং আমরা বিপণনকারী হিসেবে কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না যে আমার জনগণ কি চাবে। সো জনসংখ্যাগত পরিবেশটা হচ্ছে আমাদের কন্ট্রোল করা সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। আমার জনগণের যে আয়, তোমার হচ্ছে পারচেজ বিহেভিয়ার, কীরকম ক্রয় ক্ষমতা তাদের আছে, তারপরে হচ্ছে ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, এই সব কিছু যখন ভোক্তার ক্রয় ক্ষমতাকে প্রভাবিত করে তখন তাকে বলা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এবং আমার জনগণের অর্থনৈতিক পরিবেশ কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু হাই এন্ড প্রোডাক্ট পছন্দ করে না, বেশিরভাগ মানুষ হচ্ছে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ক্যাটাগরির থাকে। সো আমাকে কিন্তু সেটা বিবেচনা
করে পণ্য তৈরি করতে হবে। সো আমার টার্গেট কাস্টমার কোন ধরনের প্রোডাক্ট বা কোন দামের প্রোডাক্ট ক্রয় করতে পারবে সেটা কিন্তু আমার কোন ধরনের প্রোডাক্ট আমি তৈরি করব সেটাকে সরাসরি প্রভাবিত করবে। সহজে বলতে গেলে কত দামের প্রোডাক্ট আমি তৈরি করব সেটা ডিপেন্ড করবে আমার কাস্টমারদের ক্রয় ক্ষমতা কতটুকু। এটা কিন্তু আমার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, বাট আমাকে ইফেক্ট করবে। তৃতীয়ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। একটা দেশের জলবায়ু, আবহাওয়া, নদ নদী সবকিছু, প্রাকৃতিক সবকিছুর সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। যেরকম বাংলাদেশের ওয়েদারটা হচ্ছে নাতিশীতোষ্ণ, যদিও বর্তমানে এখন আর সেটা বলা যায় না, দেখা যায় হচ্ছে গরমটাই বেশি থাকে এবং তোমার শীতকালীন সময়টাও এখন সংকুচিত হয়ে আসছে, বাট সাধারণত আমরা নাতিশীতোষ্ণ বলে থাকি। আবার ফিনল্যান্ডগুলো হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে বরফে ঢাকা থাকে, এই টাইপের জায়গাগুলো। সো প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমাদের কন্ট্রোলে নেই এবং বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ সেই দেশের শিল্প বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করে থাকে। একটা যদি উদাহরণ দিই, ভুটান যেরকম খুব কম তাদের হচ্ছে নদী আছে বা হচ্ছে নৌপথ আছে। সো ভুটানের তোমার পণ্য তৈরির ধরন অথবা হচ্ছে তারা কিভাবে বাইরের দেশের সাথে বাণিজ্য করবে সেটা কিন্তু প্রভাবিত হচ্ছে কেন? শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশের কারণে। চতুর্থ আছে হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। যেসব উপাদানের প্রভাবে নতুন নতুন পণ্য ও বাজার সৃষ্টি হয় তাদের সমন্বয়কে প্রযুক্তিগত পরিবেশ বলে। যত প্রযুক্তি বেটার হতে থাকে তত কিন্তু একটা দেশের পণ্য বিপণন সব কিছুর উপর সেটার প্রভাব থাকে এবং আমার প্রতিষ্ঠানও প্রভাবিত হয়। এখন কোনো প্রতিষ্ঠান যদি বলে যে না, প্রযুক্তি যতই ভালো হোক আমরা আমাদের মতোই কার্যক্রম করে যাব, তাহলে কিন্তু তারা পিছিয়ে পড়বে এবং এই প্রযুক্তিটা কোনো একটা সিঙ্গেল প্রতিষ্ঠানের হাতে একীভূত থাকে না, কন্ট্রোল করা সম্ভব নয়। এরপর চলে আসে রাজনৈতিক পরিবেশ, যেটার উদাহরণ আমরা আগেই দিয়েছি। সরকারের বিভিন্ন নীতিমালা, তারপরে মনোভাব, রাজনৈতিক দল, এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ, যেটা আমাদের দেশকে বা যে কোনো এরিয়াকে সরাসরি প্রভাবিত করে। সরাসরি বলাটা ভুল হবে, পরোক্ষভাবে প্রভাবিত করে, কিন্তু এটার প্রভাবটা খুব ভিজিবল। তোমরা দেখবে যে যখনই আমাদের নির্বাচনের সময় আসে অথবা হচ্ছে যে কোনো, আমরা জানি জুলাইয়ের আন্দোলন, এরকম যে রাজনৈতিক সিচুয়েশনগুলো সৃষ্টি হয়েছিল সবগুলোতেই কিন্তু আমাদের ব্যবসায় কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম সব কিছু প্রভাবিত হয়েছে এবং এটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারিনি। এবং সর্বশেষ হচ্ছে আমাদের সাংস্কৃতিক পরিবেশ। সমাজের মৌলিক মূল্যবোধ, বিশ্বাস, রীতিনীতি, জীবনধারা সবকিছু মিলেই একটা দেশের সংস্কৃতি। এখন একটা দেশের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কোন ধরনের পণ্য তৈরি করবে সেটা কিন্তু সেই দেশের সংস্কৃতি দ্বারা অনেকটা প্রভাবিত হয়। আমরা মাছে ভাতে বাঙালি, সো আমাদের নর্মাল হোটেল রেস্টুরেন্টগুলোতে দেখা যায় এই জিনিসগুলো পাওয়া যায়। অন্যান্য জিনিসও পাওয়া যায়, বাট মেজরিটি নর্মাল হোটেল রেস্টুরেন্টগুলোতে এগুলো পাওয়া যায়। আমেরিকার ক্ষেত্রে আবার জিনিসটা ডিফারেন্ট হবে। সো সংস্কৃতি কিন্তু তোমার ব্যবসাকে প্রভাবিত করছে অ্যান্ড ইউ ক্যান নট কন্ট্রোল ইয়োর কালচার তোমাকে ইম্প্যাক্ট করবে। সো এই 6টা ছিল হচ্ছে আমাদের সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ। সো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু সাজেশনে। তার আগে বলে নিই, এই চ্যাপ্টার থেকে আমরা খুব ভালো মতো পড়ব হচ্ছে বিপণন পরিবেশ বলতে কি বোঝায়, সামষ্টিক পরিবেশ এবং এর উপাদান, ব্যষ্টিক পরিবেশ এবং এর উপাদান। এই কয়টা জিনিস যদি তোমরা সুন্দর মতো বুঝতে পারো তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে সিকিউ অ্যান্সার করাটা অনেক সহজ হয়ে যাবে। চলো দেখে নেই আমাদের সৃজনশীলের ক, খ এবং গ, ঘ এর জন্য কোন কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আমি যেটা বললাম, চ্যাপ্টারের নাম অনুযায়ী বিপণন পরিবেশ, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ, এই তিনটাকে তোমরা বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এখান থেকে কোশ্চেন থাকবে। এরপর সরবরাহকারী বা সাপ্লায়ার কারা, সাংস্কৃতিক পরিবেশ কি, জনসংখ্যাগত পরিবেশ কি, অর্থনৈতিক পরিবেশ কি, পুনঃবিক্রেতা কি। পুনঃবিক্রেতা কি? যারা তোমার পণ্যের মালিকানা গ্রহণ করে পুনরায় বিক্রয় করে মুনাফা অর্জন করে। এরপর আসে হচ্ছে সৃজনশীলের খ এর জন্য। আমি কিন্তু এখানে মাত্র 8টা কোশ্চেন দিয়েছি, মোটামুটি এই 8টা পড়লেই তোমাদের সৃজনশীলের ক এর কোশ্চেনগুলো কভার হয়ে যাবে। এরপর সৃজনশীল খ এর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য। এটা লেখার সময় আমরা প্রথম প্যারাতে সুন্দর মতো ব্যষ্টিক পরিবেশ বলতে কি বোঝায় লিখে দিব, এরপরে ব্যষ্টিক পরিবেশের উপাদান এবং কেন এটা নিয়ন্ত্রণযোগ্য এই জিনিসটা এক্সপ্লেইন করব। বিপণনের সামষ্টিক পরিবেশ অনিয়ন্ত্রণযোগ্য, বিপণনের ব্যষ্টিক পরিবেশ বলতে কি বোঝায়, বিপণনের সামষ্টিক পরিবেশ বলতে কি বোঝায়, জনমিতিক পরিবেশ বলতে কি বোঝায়, যেটা কিনা আমাদের সামষ্টিক পরিবেশের উপাদান। প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ এবং হুমকি সৃষ্টি করে, অথবা
প্রযুক্তিগত পরিবেশ অসীম সুযোগ সৃষ্টি করে। এই কোশ্চেনটা রিপিটেডলি অনেকবার অনেকগুলো বোর্ডে আসছে, তোমরা যদি টেস্ট পেপার চেক করো মাল্টিপল টাইমস এই কোশ্চেনটা আসছে। ব্যষ্টিক পরিবেশ বিপণন কার্যক্রম প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে, অথবা তোমাদেরকে যেটা দেই দুইটা বৈশিষ্ট্য পড়লাম সেই দুইটা বৈশিষ্ট্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সৃজনশীলের ক্ষতে এক্সপ্লেন করতে হতে পারে। প্রতিযোগী কিভাবে পণ্য বিপণনে প্রভাব বিস্তার করে, তোমার কম্পিটিটর কিভাবে তোমার পণ্য বিপণনে প্রভাব বিস্তার করবে। কম্পিটিটর কিন্তু প্রাইস বাড়ালে তোমাকে সেটার সাথে প্রাইস বাড়াতে হয়, কম্পিটিটর খুব কম দামে প্রোডাক্ট দিয়ে দিলে তোমাকে সেটাও কি করতে হয়, সেটার সাথে প্রাইসটা ম্যাচ করতে হয়, না হলে তোমার মানুষজন প্রোডাক্ট কিনবে না। সেম জুস তুমি 50 টাকায় দিচ্ছে, একজন 45 টাকায় দিচ্ছে, তাহলে কি সবাই 45 টাকারটা কিনবে? সেক্ষেত্রে আমার প্রতিযোগীরা আমাকে সরাসরি প্রভাবিত করছে। তো এটা ছিল আমাদের সৃজনশীল ক্ষয়ের সাজেশন, এবং ঘয়ের সাজেশন আমি তোমাদেরকে বলেই দিয়েছি এই দুইটা জিনিস। যত কোশ্চেন সলভ করবা সব এই দুইটা টপিক ঘিরেই থাকবে, ব্যষ্টিক পরিবেশ এবং এর উপাদানসমূহ, সামষ্টিক পরিবেশ এবং এর উপাদানসমূহ। সো এই ছিল আমাদের মার্কেটিং দ্বিতীয় পত্রের অধ্যায় 2 বিপণন পরিবেশ। আশা করি ক্লাসটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। যারা যারা ফুল ক্লাসটা করেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, এবং আগামীতে তোমরা কোন চ্যাপ্টারের ভিডিও চাও, তোমরা কোন চ্যাপ্টারটা চাও যেটা আমি সুন্দর মতো এভাবে এক্সপ্লেইন করে দিই এবং সেই সাথে তোমাদের জন্য সাজেশনও দিয়ে দিই। সবাই ভালো থাকবে এবং দেখা হবে ইনশাল্লাহ মার্কেটিংয়ের আরেকটা নতুন ক্লাসে।